নতুন করে ভাঙড়কে জানতে শুরু করেছে বাংলা। আপনাদের কাছে একটা গোল্ডেন চান্স এসেছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনালকে দাঁড় করিয়েছে, ওকে হারিয়ে এবারে বুঝিয়ে দিতে হবে বাংলার মানুষকে যে ভাঙড়কে মডেল হিসাবে দেখো। ভাঙড়ের পবিত্র মাটিতে কোনো গুন্ডা মস্তান নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নয়। ভাঙড়ের মানুষ তাকে ভোটে জিতাবে না, বরঞ্চ তাকে ভোটে হারিয়ে দেবে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কথা বলবো, আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আমরা তো জিতছি এখানে নিশ্চিতভাবে, জিতছি আমরা নিশ্চিতভাবে, কিন্তু মার্জিনটা আমাদের কি করতে হবে? ডবল করতে হবে। তাই আপনাদের বলবো, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো অন্যায়ের কাছে মাথা নত করার দরকার নাই। আমি আপনাদের বলবো, আসুন 29 এপ্রিল সকাল সকাল খাম চিহ্নকে ভোট দিয়ে রাজ্যের বিধানসভায় পাঠান। যেভাবে 5 বছরের ধরে আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে আপনাদের সাথ দিয়েছি, সুবিধা অসুবিধাতে আপনার পাশে এসে দাঁড়িয়েছি, একইভাবে যদি মনে হয় আগামী 5 বছর আমাদের এই নওশাদ সিদ্দিকী আমাদের পাশে থাকুক, বিপদে আপদে সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করুক, তাহলে মায়েদেরকে বাপেদেরকে বলবো, আর অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নয়। ইভিএম মেশিনের সামনে গিয়ে আগে দেখবেন খাম চিহ্নটা কোথায় আছে, সেই চিহ্নতে আপনি বুটামটাকে প্রেস করে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এ আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? আশা করতে পারি তো? দূরে যারা আছেন একটু হাতটা তুলে রাখুন, দূরে যারা আছেন, মায়েরা আছেন, এ আশা তো করতে পারি নাকি? মায়েদেরকে বলতে পারে 1000-1200 টাকা লক্ষ্মীর ভান্ডার। মায়েদেরকে এতটুকু বলে যাচ্ছি, আমরা যদি ক্ষমতার মসনদে আসতে পারি, লেফট ফ্রন্ট আইএসএফ যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে অলরেডি আপনাদের বলে যাচ্ছি 1000-1200 নয়, কম করে মায়েরা যাতে মাস গেলে 5000-এর ব্যবস্থা হয়, তার ব্যবস্থা আমরা করব। তার পরিবর্তে একটু কাজও নেব। আজকে দেখুন ছেলেদের হাতে, শিক্ষিত বেকার ছেলেদের হাতে কাজ নাই, চাকরি নাই, সেই বেকারত্বের জ্বালায় যন্ত্রণায় ভুগছে। যুবসাথী নামে 1500 টাকার প্রকল্প চালিয়ে মাস দিনে তার হাতে মাত্র 50 টাকা আসছে। আমি আপনাদের বলবো, যারা এখানে উপস্থিত আছেন, আপনার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন। 1500 টাকায় আপনারা সীমাবদ্ধ থাকবেন না 15 থেকে 22,000 টাকার কাজ আপনার বাড়ির ছেলেরা পাক, সেটার দিকে যাবেন। যদি মনে হয় 1500 নয়, আমার মাস গেলে কম করে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থার দরকার, তাহলে বাংলার মসনদে লেফট ফ্রন্ট আর আইএসএফকে ক্ষমতায় নিয়ে আসুন। 1 ফ্যামিলি 1 জব, প্রতিটা বাড়ি থেকে আমরা একটা চাকরির ব্যবস্থা করব। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কথা বলবো, চোখ কান খুলে চলুন। আজকে নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, এই জন্যই আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। যে মমতা ব্যানার্জি বলেছিল আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, সেই মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে প্রোটেস্ট না বাংলায় করতে পারে, অন্যায়ভাবে সাংবাদিককে ধরে জেলের মধ্যে রাখছে, তার সিআইডি পাঠিয়ে। তাই সুতরাং আমাদের ভাবতে হবে মমতা ব্যানার্জি কি চাইছেন। আরএসএস যেটা চাইছে মমতা ব্যানার্জি সেটাই করছে, বিজেপি যেটাই চাইছে মমতা ব্যানার্জি সেটাই করছে। ওয়াকফ সংশোধনী আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল এই বাংলায় ওই আইন লাগু হতে দেব না, কিন্তু দেখুন তিনি এই আইনকে বাংলায় লাগু করে দিল। কিন্তু আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, এতটুকু মাথায় রাখবেন। সে হরিপাল হতে পারে, বাসন্তী হতে পারে, কাকদ্বীপ হতে পারে, কুলপি হতে পারে, কার্শিয়াং হতে পারে, দীঘা হতে পারে, যেখানে যেখানে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত আছে, এতটাই মাথায় রাখবেন। ভাঙড়ের বিধায়কের করা মামলার জন্য সুরক্ষিত আছে। হ্যাঁ, আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে সুপ্রিম কোর্টে এখন আপনার বাপদাদুর কবরটাতে বুল্লুজার চলেনি, এটা মাথায় রাখবেন। আজ যেই মমতা ব্যানার্জির নিয়ে শাসক দলের নেতারা বড় বড় কথা বলছে, সেই মমতা ব্যানার্জি বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, এই ভাঙড়ের মানুষ যখন রাস্তায় নেমেছিল, প্রায় 1003 মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে, আমার নামেও একাধিক মামলা দিয়ে এই আন্দোলনকে আটকাবার চেষ্টা করছিল।
আমরা বিজেপির বিরুদ্ধে নেমেছি, যে বিজেপি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কাটতে চাইছে। কিন্তু মমতা ব্যানার্জির উচিত ছিল আমাদের সাথ দেওয়া, বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে আরও বড় করা। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম, মমতা ব্যানার্জি যখন বিজেপির বিরুদ্ধে বলি, মমতা ব্যানার্জির দলের লোকের বুকে ব্যথা করে কেন? তলে তলে এরা এক জায়গায় মিলে আছে। তাই সময় এসেছে ভাঙড় থেকে বিজেপি তৃণমূলকে উৎখাত যেমন আমরা 2021-এ করেছি, 2026-এ দৃষ্টান্ত তৈরি করব এবং সারা রাজ্য জুড়ে আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করে নতুন সূর্য একটা উদয় হবে। যে সূর্য উদয় হবে, যে সকাল পাবো, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, আমরা ওরা কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, বর্ণগত জাতগত ভেদাভেদ। রাজ্যটা, গোটা দেশ ভয়ঙ্কর বিপদ এবং বিপর্যয়ের মধ্যে আছে। আপনারা জানেন যে পশ্চিমবাংলা বিধানসভায় বামপন্থীরা শূন্য, বিরোধী বিজেপি এবং তৃণমূল এটা কেউই বিরোধী নয়, কেউই পরস্পরের শত্রু নয়, বিরোধী নয়। তারা এমনভাবে সরকারটা চালাচ্ছে যে একমাত্র বিরোধী বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। অর্থাৎ 2021 সালে যখন সিপিআইএমের সঙ্গে সংযুক্ত মোর্চার জোট হলো, সেই সময় ভাঙড়ের মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্ত সঠিক ছিল, এইটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ফলে আমাদের নির্বাচিত বিধায়ক, আমরা একদম সঠিক লক্ষ্যে বিধায়ক নির্বাচন করেছিলাম, কোনো রকম হেজিটেশন আমাদের মধ্যে ছিল না, সেটা প্রমাণিত হয়েছে। কারণ তারপর গোটা পশ্চিমবাংলা জুড়ে অনেক নেতা নেত্রী দলবদল করেছে। নওশাদ সিদ্দিককে ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে কেনা যায়নি। বিজেপির 77টা এমএলএ, বিজেপির 18 জন এমপি, তারা গরিব মানুষের কথা কেন্দ্র বা রাজ্য কোথাও তুলে ধরেনি। সামগ্রিকভাবে নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক যে আমার আপনার কথা, আমাদের কণ্ঠস্বর বিধানসভার অভ্যন্তরে তুলে ধরবার চেষ্টা করেছে। মানে সামগ্রিকভাবে 2026 সালে যখন আমরা উপস্থিত হয়েছি, তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে যে সেই নওশাদ সিদ্দিকীকে পুনর্নির্বাচিত করতে হবে। 2021-এর বিপদ, 2026-এর বিপদ আরো ভয়ঙ্কর। গরিব মানুষের, মেহনতি মানুষের অধিকার, সে অধিকার রক্ষার লড়াই, আমার আপনার সম্পত্তি রক্ষার লড়াই, ওয়াকফ আইন রক্ষার লড়াই, এসআইআরের নাম করে নাম বাতিল করে দেওয়ার বিরুদ্ধে তার তীব্র লড়াই, বেকার যুবকের কাজ পাওয়ার লড়াই, যোদ্ধা চুরি, দুর্নীতি, ভয়ঙ্করভাবে তোলাবাজি, তার বিরুদ্ধে রক্ষার লড়াই। সেই লড়াই আমরা কোন পক্ষ নেব? ভাঙড়ের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। 2011 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হলো, ভাঙড়ে বাদল জমাদারকে আপনারা জিতিয়েছিলেন। 2021 সালেও সব জায়গা শূন্য হয়ে যাওয়ার পরও ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিলেন। নওশাদ সিদ্দিকী আপনার রায়ের অমর্যাদা করেননি, আপনার রায়কে সম্মান দিয়েই নওশাদ সিদ্দিকী 5 বছর বিধানসভায় নির্বাচনে লড়াই করেছে। আজকের সময় এসছে, নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের মধ্যে আসছেন। আপনারা শুনেছেন সকাল থেকে গোটা শানপুকুর অঞ্চল কার্যত ভেঙে পড়েছে। সকাল থেকে আমি ছিলাম, চণ্ডীহাট থেকে মাঝেরহাট, ছেলেগইলে, কাশীপুর হয়ে, শানপুকুর, মেটুয়াটি হয়ে, সোনপুর হয়ে নওশাদ সিদ্দিকী সাহেব নিমকুড়ি আসছে, এখানে বক্তব্য রাখবে। আমরা স্বাগত জানাচ্ছি নওশাদ সিদ্দিকী সাহেবকে এবং আপনাদের সবাইকে বলছি যে নওশাদ সিদ্দিকী সাহেব আসছে, এই সময়টা আমরা তাকে স্বাগত জানাবার জন্য আমি আমার একটু বক্তব্যের বিরতি রাখছি। আপনারা একটু নওশাদ সিদ্দিকী সাহেবকে স্বাগত জানাবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।
नौशाद सिद्दीकी साहेब स्वागतम इनकलाब जिंदाबाद बाम आयसे বৈক্য जिंदाबाद नौशाद सिद्दीकी साहेब निमकुड़ियाते स्वागत इनकलाब जिंदाबाद আমাদের সংগ্রাম সংযুক্ত মোর্চা সংগ্রাম বাম সেকুলার ফ্রন্টের সংগ্রাম ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আইসে বাম ঐক্য জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী সাহেব স্বাগতম নওশাদ সিদ্দিকী সাহেব স্বাগতম ইনকলাব জিন্দাবাদ লড়াই 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 চাই এই লড়াইয়ে পড়লে হাত থেকে সন্ধ্যা পর্যন্ত থানার পিছনে স্বাগতম জানাই। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় প্রার্থী নওশাদ সিদ্দিকী মহাশয়। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। ভাই তোমাদের আবদার ঠিক আছে তোমাদের আবদার জায়েজ, বলতে দাও। আগে এখানে একটা স্ট্রিট কর্নার হবে তো, এরপরে ওই পাড়ার যে মসজিদ আছে ওখানে গিয়ে আমি নামাজ পড়বো, ঠিক আছে? এখানে তো আর 10 মিনিট পরে আজান হয়ে যাবে, মিটে গেল। 10 মিনিটে শেষ করে দিই, কথা কম বলো। এটা 10 মিনিট পরে তো আজান হবে, তাহলে তোমার 10 মিনিট পর একটু ওয়েট করতে বলো, 10 মিনিট পরে দেখা হচ্ছে, মিটে গেল। ভাই আমি বেশি বক্তব্য দেব না, আমি আপনার কাছে জানতে চাইব বিগত 5 বছরে আপনাদের ভরসা বিশ্বাস আস্থা আমি কি বিক্রি করেছি? ভাই আমি আপনাদের ভোট নিয়ে মিনিস্টার হতে পারতাম কি পারতাম না আপনারা বলুন? আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম, কারণ আমাকে সেই অফার ছিল, কিন্তু ভাঙড়ের মানুষকে আমি ছেড়ে যেতে চাইনি। ভাঙড়ের মানুষ 2021 সালে সুরতের বিপক্ষে গিয়ে যে আমাকে ভোট দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে, ভাঙড়ের মানুষকে কোনোভাবে আমি আশাহত করব না। তাই একদিকে আমাকে মিনিস্ট্রির অফার, উল্টো দিকে আমার নামে 17টা মামলা দিয়ে আমাকে ভয় দেখানো হয়েছে, কিন্তু ভাঙড়ের মানুষের জন্য আমি না লোভের কাছে আত্মসমর্পণ করেছি, না ভয়ের কাছে মাথা নত করেছি। আপনাদের ভালোবাসা আমি বারবার পরাজিত হয়েছি। তাই বন্ধুগণ, আপনাদেরকে নিয়ে আমরা ভাঙড়ের মানুষকে নিয়ে রাজ্য স্তরে একটা দৃষ্টান্ত তৈরি করেছি। এখন রাজ্যের যে কোনো প্রান্তে থেকে কলকাতায় মানুষ আসুক ট্রিটমেন্ট করতে, যদি তাদের রক্তের প্রয়োজন হয়, রক্ত যদি না খুঁজে পায়, রক্তের ব্যবস্থা না করতে পারলে ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব এবং ভাঙড়ের সাধারণ মানুষের সাথে যারা যোগাযোগ করে যে তারা রক্ত অন্য কেউ জোগাড় করতে না পারলেও ভাঙড়ের লোকেরা তাদের রক্তের ব্যবস্থা করে দেবে।